প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি ডব্লিউবিপিএসসিতে পিএসসি মিসলেনিয়াসে আসা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। তো প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো শুধু পিএসসি মিসলেনিয়াসের জন্য না, রাজ্য সরকারের যে কোনো চাকরির জন্য কিন্তু উপযুক্ত ম্যাথ এগুলো, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, শুধু মিসলেনিয়াসে না। আগামী দিনে রাজ্য সরকার প্রচুর ভ্যাকেন্সি ছাড়বে, অনেক ভ্যাকেন্সি বেরোবে এবং এখনই একটা সুযোগ, পড়াশোনা করলেই চাকরি হবে, পড়লেই চাকরি হবে। তো যারা প্র্যাকটিস করছে তারা এই টাইপের অঙ্কই বারবার প্র্যাকটিস করবে, যেন ভুলে না যাও। বেশি টাফে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? টাফে যাওয়ার কোনো দরকার নেই, খুব সুন্দরভাবে এগুলোই প্র্যাকটিস করতে থাকবে বারবার। যেগুলো প্র্যাকটিস করছে এগুলোই, টাফে যাওয়ার কোনো দরকার নেই, বারবার বলছি আমি, ঠিক আছে? তো শুরু করা যাক। বলেছে একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং উচ্চতা 8 মিটার। প্রতি বর্গমিটারে 15 টাকা করে ওই ঘরের দেয়াল রং করতে লাগে 7200 টাকা। প্রতি বর্গমিটারে 27 টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে? এটা অঙ্কটা দিয়েছে 4 দেওয়াল, তাই না? অঙ্কটা দিয়েছে 4 দেওয়াল। তো 4 দেওয়ালের ছবিটা আগে আমি আঁকি। 4 দেওয়াল হচ্ছে আয়ত ঘন, 4 দেওয়াল হচ্ছে একটা আয়ত ঘন। এর দৈর্ঘ্য এটা 20, অর্থাৎ এটাও 20। এর উচ্চতা এটা, প্রস্থ জানা নেই, এক্স। পরে বলেছে এর মেঝে কার্পেটিং করতে, এর মেঝে বলতে এটা বোঝাচ্ছে এই যে নিচের এইটুকু, এইটুকু এইটুকু মেঝে বলতে কি বোঝায়? এটা একটা আয়তক্ষেত্র, তাই না? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে প্রস্থটা তো লাগবে। তো প্রস্থটা বের করতে হবে আগে। কি করে বের করব? বলেছে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। 7200 টাকা খরচা করে 15 টাকা প্রতি বর্গমিটারে, তাই না? 15 টাকা প্রতি বর্গমিটারে। তো 7200 টাকা যে খরচা করে প্রতি বর্গমিটারে কত টাকা? 15 টাকা। ওই 15 দিয়ে যদি 7200কে ভাগ করে দিই আমরা, তাহলে ওটা একটা 4 দেওয়ালের ক্ষেত্রফল পাই, ঠিক আছে? তো 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান কি লিখবো? 7200 বাই 15। কারণ প্রতি বর্গমিটারে 15 টাকা করে যদি আমরা টোটাল টাকাটাকে ভাগ করে দিই, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব 4 দেওয়ালের। তো 2 ইন্টু দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত এক্স, উচ্চতা কত 8, ইকুয়াল টু এটা কাটলে কত পাচ্ছি সেটা বের করে নিই। 3 5 15, 3 24 72, 4 5 20, 5 8 40, 480, তাই না? 480 পেলাম। 8 দুগুণে 16, 16 দিয়ে 480 ভাগ করলে 3 16 48, অর্থাৎ আমরা 30 পাবো, তাই না? তাহলে 2 ইন্টু এক্স ইকুয়াল টু 30, তাহলে এক্স সমান সমান 20, ওই পাশে গেলেই আমরা 10 পাচ্ছি, অর্থাৎ প্রস্থ আমরা পেয়ে গেলাম 10। হয়ে গেল, প্রস্থ আমরা 10 পেয়ে গেলাম। এবার এই মেঝেটা কার্পেটিং করতে, অর্থাৎ তাহলে এর ক্ষেত্রফল কত? 20 ইন্টু 10, 20 ইন্টু 10, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্র হয়ে আছে। এবার তাহলে 20 ইন্টু 10 ইন্টু 27 টাকা 50 পয়সা, অর্থাৎ 2750 পয়সা। এত পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়ে যায়, তাই না? 2750 পয়সাকে যদি আমরা 100 পয়সা দিয়ে ভাগ করি, তাহলে আমরা এটা কি পেয়ে যাব? টাকা পেয়ে যাব। তো কত টাকা খরচা হবে কাটাকাটি করলে পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে দুটো শূন্য কেটে দিই, তাহলে 0, 5 দুগুণে 10 0, 1, 7 দুগুণে 14, আর 1 15, 1 2 দুগুণে 4, 1 5, 5500 টাকা খরচা হবে। নেক্সট অঙ্ক, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 6 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। 2 ভাগশেষ থাকা মানে 2 বাড়তি, ভাগশেষ থাকা মানে 2 বেশি আছে, তাই না? 2 বেশি থাকছে বলেই ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? 4 6 10 15 এর লসাগু বের করতে হবে, তাই না? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, তাই না? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। এটাকে কি করতে হবে? এটাকে এই 4 6 10 15 এদের লসাগু দিয়ে ভাগ করে কি করতে হবে? ভাগ করতে হবে। তো এর একটা নিয়ম আছে আবার, এর লসাগুটা কত সেটা আগে বের করি, তাই না? সেটাকে বের করতে হবে। ষাট, কত লসাগু? 60।
তো 60 দিয়ে 1000কে ভাগ করতে হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 6 ষোলো 96, অর্থাৎ 960। পার তো করা যাবে না, 960। কত থাকছে অবশিষ্ট? 40। এই 40টা কি করতে হবে? এখান থেকে বিয়োগ করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম এটা। এই অবশিষ্টটা এই 60 থেকে বিয়োগ করতে হবে। 60 থেকে যখনই বিয়োগ করব 20 থাকলো, এই 20 এই 1000-এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে 1020 যেটা পেলাম আমরা, 1020, এটা কিন্তু ভাগ যায়। ঠিক আছে, এটা ভাগ যাবে, কিন্তু বলেছে 2 অবশিষ্ট থেকে যায়। তো ভাগ গেলে 2 অবশিষ্ট করতে গেলে 2 এর সাথে অ্যাড করে দিতে হবে, অর্থাৎ 1022 2 কি করতে হবে? অ্যাড করে দিতে হবে, তাহলেই 2 অবশিষ্ট থেকে যাবে। উত্তর কত? 1022। নেক্সট অঙ্ক, এ এবং বি 18 দিনে একটি কাজ করে। এ প্লাস বি মিলে একটা কাজ 18 দিনে শেষ করে। কত দিনে শেষ করে? 18 দিনে। দুইজনে একত্রে 12 দিন কাজ করার পর, অর্থাৎ এই যে এ প্লাস বি, এরা 12 দিন কাজ করার পর কে চলে যায়? এ চলে যায়। 12 দিন কাজ করেছে, দুইজনে 18 দিনে শেষ করে, 12 দিন কাজ করার পর এ চলে যায়। বি একা 15 দিনে কাজটা শেষ করলো। এই জায়গাটা একটু মিসিং আছে ভাষাটা। বি একা 15 দিনে কাজ শেষ করলো, বাকি কাজটা, এটা লিখতে লাগতো এই জায়গাটা, বাকি কাজটা বি 15 দিনে শেষ করে। কিন্তু দেখে মনে হচ্ছে এ তো বি তো শুরু থেকেই আছে, তার মানে বি 15 দিনে শেষ করলো টোটালে। না, এই জায়গাটা অঙ্কটা বলেছে, ভাষা একটু মিসিং করা আছে এই জায়গাটা। বি একা 15 দিনে কাজটা শেষ করে, মানে বলতে চেয়েছে এখানে, এটা বুঝে নিতে হবে, কারণ প্যাক করতে গিয়ে সমস্যা তৈরি হয়, তারপরে আবার চেঞ্জ করতে হয় যে কি বলেছে, এইভাবে করে দেখি। তো এখানে পাওয়া গেল অঙ্কটাতে যে বি বাকি কাজটা 15 দিনে শেষ করে। তো আমরা আগে এক অংশ কাজ এ বি মিলে 18 দিনে করে, তাহলে তারা দুইজনে 12 দিন পর্যন্ত করেছিল, কতটা কাজ করেছিল? ইন্টু 12, তাহলে 3 6 18, 6 দুগুণে 12, অর্থাৎ 2/3 কাজ করেছিল 12 দিনে। কত কাজ ছিল? এক কাজ ছিল, এক থেকে বাদ দিলে আমার আর অবশিষ্ট কাজ থাকে 1/3, যেটা বি 15 দিনে করেছিল। তাহলে আমরা এটা সমান সমান 15 দিন লিখতে পারি। এই কাজটা 15 দিনে বজ্রগুণন করলে এক কাজ বিয়ের লাগবে 45 দিন, পেয়ে গেলাম। পুরো কাজটা বিয়ের কিন্তু 45 দিন লাগবে, তাই না? এবার আমরা ফিরে যাচ্ছি প্রথমে, যে এ প্লাস বি তারা 18 দিনে করে আর বি করে 45 দিনে। এবার ক্ষমতা পেয়ে যাব। তো অঙ্কটাতে শেষে আবার কি বলেছে, যে যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয়, তবে এর অংশ হলো, এর অংশ চেয়েছে, ঠিক আছে, এর অংশ চেয়েছে। তাহলে এদের লসাগু কত? 90, 5 18 90, 45 দুগুণে 90, তাই না? 45 দুগুণে 90। তো টোটাল কাজ 90 কাজ, টোটাল কাজ 90 কাজ। তো দুজনে একত্রে 12 দিন পর্যন্ত করেছিল। দুজনে একত্রে 5 18 90, 45 দুগুণে 90। ও, এখান থেকে ক্ষমতাটা বের করতে হবে আগে। তাহলে এ প্লাস বি এর ক্ষমতা হচ্ছে 3 আর বি এর হচ্ছে 2। তাহলে এ প্লাস বি এর ক্ষমতার যোগফল 5, বি এর শুধু 2, তাহলে 2 যদি এখানে বসাই, 5 এখানে লিখি, তাহলে এর কত? এর হচ্ছে 3 ক্ষমতা, তাই না? আমরা এর ক্ষমতা পেলাম 3, বির ক্ষমতা 2, তাহলে 3 আর 2 যোগফল কত? 5, তাই না? 5। তো তারা দুইজনে 12 দিন কাজ করেছিল, 60 কাজ করে নিয়েছিল। ষাট কাজ যদি করে নেয়, তাহলে থাকবে আর অবশিষ্ট 30 কাজ। এটা তো দরকার পড়বে না,
এ আর বি এর ক্ষমতা পেয়ে গেলাম। এবার যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয়, তবে এর অংশ হলো এ, দুজনে মিলে 12 দিন কাজ করেছিল, তাহলে এ কতটা করেছিল? এর ক্ষমতা তো 3, তাই না? এর ক্ষমতা 3, 12 দিন করেছিল এ, তাহলে 3 12 36 কাজ করেছিল এ। কত কাজের মধ্যে? 90 কাজের মধ্যে। অংশতে চেয়েছি এর অংশ কত, তাহলে 3 12 36। এ কিন্তু 12 দিন পর্যন্ত করেছিল একসাথে, তাহলে এ কতটা করেছিল? 3 12 36 কাজ করেছিল, কারণ এর ক্ষমতা 3, 12 দিন পর্যন্ত করেছিল, 36 কাজ এ করেছে। তাহলে 90 কাজের মধ্যে 36 কাজ এ করেছে, তাহলে 1500 টাকা ইন্টু 1500, তাহলে কত টাকা পাবে? অংশ চেয়েছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু ক্ষমতা দিয়ে টাকাকে ভাগ মানে আলাদা করা যাবে না, ঠিক আছে? ক্ষমতা দিয়ে টাকাকে আলাদা করা যাবে না, কারণ এর ক্ষমতা যদি আমরা 3 পাই, বির ক্ষমতা 2, তাহলে অ্যাকচুয়ালি এর হচ্ছে 3/5 লিখে 1500 করতে হয়, তাই না? তাহলে আমরা পেয়ে যাব কত? 900 টাকা, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু মনে হচ্ছে যে এরকম 900 টাকা আসবে না। কি বলেছে? এর অংশ, তার মানে 90 কাজের মধ্যে 36 কাজ এ করেছে ইন্টু টাকাটা, 4 নং 36, 4 15 60, 600 টাকা পাবে। এর অংশ কত বলেছে? এইভাবে আসবে অঙ্কটা। নেক্সট অঙ্ক, 150 মিটার দূরে একজন পুলিশকে দেখে একজন চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করলো। এখানে পুলিশ আছে, এখানে চোর আছে। কত মিটার? 150 মিটার দূর। চোর ঘন্টায় 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করলো। কে দৌড়াচ্ছে? চোর দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে দৌড়াতে শুরু করেছে। পুলিশটিও তৎক্ষণাৎ ঘন্টায় 12 কিলোমিটার বেগে, এ 12 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করেছে। এ 10 কিলোমিটার পার আওয়ার দৌড়াতে শুরু করেছে, একই দিকে দৌড়াচ্ছে, তাই না? একই দিকে তো দৌড়াচ্ছে, তাহলে এদের স্পিডের পার্থক্য কত? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার সেকেন্ড করে দিলাম। যখন পুলিশটি চোরটাকে ধরবে, তখন চোরটা অতিক্রম করেছিল কয়শো মিটার? কত মিটার অতিক্রম করেছিল, তাই না? তাহলে 2 কিলোমিটার, একে মিটার পার সেকেন্ড করে নিলাম। ঘন্টায় 10 কিলোমিটার বেগে শুরু করলো চোর, পুলিশটা তখন 12 কিলোমিটার, তাহলে 10/18। তাহলে চোরটা যখন পুলিশটি চোরটাকে ধরবে, তখন চোরটা অতিক্রম করেছিল কত মিটার? স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম সমান সমান 150। তাহলে টাইম সমান সমান কত? 15 ইন্টু 18। টাইম পেয়ে গেলাম। এবার হচ্ছে চোরের স্পিড কত? 10, তাই না? এটা তো টাইম পেয়ে গেলাম। চোরের স্পিড 10, একে মিটার পার সেকেন্ড করতে হবে। টাইম কিন্তু এটা স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব। এই যে 5 দোকানে 10, এটা কি? এটা স্পিড, তার সাথে টাইম গুণ করলাম, সমান সমান 150 মিটার দূরত্ব। স্পিড ইন্টু টাইম, টাইম পেয়ে গেলাম 15 ইন্টু 18। এটা তো টাইম আছে সেকেন্ডে, তাই না? এটা সেকেন্ডে আছে, কারণ টাইমটা এখানে সেকেন্ডে, কারণ এটা মিটারে আছে। মিটার পার সেকেন্ডে করে নিয়েছি, বোঝা যাচ্ছে? তো এই যে 10 কিলোমিটার পার আওয়ার, এটা কার স্পিড ছিল? চোরের। এটা কিমিতে ছিল, এটাকে মিটার পার সেকেন্ডে করে নিলাম। তাহলে স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব। 5 15 75, একটা শূন্য, 750। কত দূরত্ব? 750 মিটার। নেক্সট অঙ্ক, কমলের বর্তমান বয়স 47 বছর। 47 বছর এবং তার স্ত্রীর বয়স 38 বছর। তাদের বিবাহের সময় কমলের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ ছিল। কখন? বিয়ের সময়। এটা বর্তমান, তো বিয়ে হয়েছিল কত বছর আগে? x বছর আগে। তাহলে আমরা লিখবো 47 মাইনাস x। এই বয়সটা তাদের বিবাহের সময়, এটা বিয়ের সময় বয়স,
এক্স বছর কমালাম, তো বিয়ের বয়স, এই বিয়ের বয়সটা তাহলে এরও তো এক্স বছর কমাতে হবে, বিয়েটা তো একই বছর আগে হয়েছিল তাই না, তাহলে এই বয়সটা এর 1.5 গুণ অর্থাৎ 3/2 এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এটা করলে 94 মাইনাস 2x ইকুয়াল টু 3 8 24 2 3 3 9 10 মাইনাস 3x, এটা ওই পাশে গেলে এটা মাইনাসই থেকে যাবে, এটা এই পাশে আসলে 94, সরি এখানে 10 তো না 11, 20, তাহলে x সমান সমান 20 পেলাম, মানে 20 বছর আগে। নেক্সট অঙ্ক, একটি ঘড়ি সকাল 5টার সময় সঠিক সময়ে মিলিয়ে রাখা হলো। এই একটা ঘড়ি সকাল 5টা মিলিয়ে রাখা হলো, ঘড়িটি 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে পড়ে, 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে পড়ে। যখন সঠিক ঘড়ি না, যে ঘড়িটা সঠিক না, তখন তার সময় কত? 24 ঘন্টা 44 মিনিট সমান সমান সঠিক ঘড়ির হচ্ছে 24 ঘন্টা, তাই না? যেটা ভুল ঘড়ি, স্লো চলছে, তার সময় দেখাবে এটা, সঠিক ঘড়ির সময় দেখাবে এটা, 16 মিনিট কম আছে, এটাই বলেছে, তাই না? 16 মিনিট কম আছে। তো চতুর্থ দিনে ওই ঘড়িতে রাত্রি 10টা দেখালে তখন সঠিক সময় কটা? তো প্রথম দিন তো 24 ঘন্টাই দেখাবে, দ্বিতীয় দিনেও 24, তৃতীয় দিনেও 24, কিন্তু চতুর্থ দিনে যদি রাত 10টা দেখায় সঠিক ঘড়িতে, তখন কিন্তু 24 24 3 24 72 আর প্লাস রাত 10টা, কখন থেকে শুরু করেছিল? 5টা থেকে, তাই না? তাহলে আর ঘড়িটি রাত্রি 10টা দেখালে চতুর্থ দিনে ওই ঘড়িতে রাত্রি 10টা দেখালে, এটা হচ্ছে 3 দিনের টাইম, 24 ঘন্টা করে 3 দিনের টাইম। এবার চতুর্থ দিনে রাত 10টা, তাই না? তাহলে সকাল 5টা কটা থেকে দিয়েছিল? সকাল 5টার সময় সঠিক সময় দেখিয়েছিল, তো 5টা, সকাল 5টা থেকে পরের দিন সকাল 5টা, 24 ঘন্টা। এখানেও সকাল 5টা থেকে পরের দিন সকাল 5টা, 24 ঘন্টা, এখানেও তাই। তো তারপর দিন সকাল 5টা থেকে রাত 10টা বলেছে, 5 6 7 8 9 10, তো সকাল 5টা থেকে এটা সকাল 5টা, সন্ধ্যা 5টা, কত ঘন্টা? 12 ঘন্টা, তারপরে আরো 5 ঘন্টা, 17 ঘন্টা। সকাল 5টা থেকে রাত 10টা হচ্ছে 17 ঘন্টা, তাহলে এর সাথে 17 ঘন্টা যোগ হবে, অর্থাৎ 89 আওয়ার্স সঠিক ঘড়ি, তাই না? সঠিক ঘড়িতে 89 আওয়ার্স, তাহলে 23 ঘন্টা 44 মিনিটকে যদি আমরা মিনিটকেও যদি ঘন্টা করি তাহলে এটা আসবে, তাই না? এই টাইমটা আসবে, এই টাইমটা আসলে কত হয়? 4 15 60, 4 11 44, আর কাটা যায় না, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত? 345 সাথে 11 যোগ 356/15 এই ঘড়িটায়, এটা সমান সমান কিন্তু সঠিক ঘড়িতে 24 ঘন্টা, সঠিক ঘড়িতে 24 ঘন্টা, তাই না? সঠিক ঘড়িতে 24 ঘন্টা। তো শেষে কি বলেছে? শেষে যে তখন সঠিক সময় কত, তাহলে এই সময়ের জন্য সঠিক ঘড়িতে এত ঘন্টা, তাহলে এই সময়ের জন্য সঠিক ঘড়িতে কত ঘন্টা, এটাই তো। তাহলে 356-র জন্য 356/15-তে সঠিক ঘড়িতে টাইম দেখায় 24 ঘন্টা, তাহলে একে কত? ঐকিক নিয়মে চলছে, একে হলে 356 × 15, তাহলে 89 ঘন্টায় কত, এটা করতে হবে।
তাহলে সঠিক টাইম পেয়ে যাবো। এটা সলিউশন করলে এখানে 356, 17 দোকানে 34, 8 দোকানে 16, 12 দোকানে 24, এখানেও এখানে কেটে যায় 8 দোকানে 16, 9 দোকানে 18, 6 দোকানে 12, এটা কেটে গেল 6 15 90। তাহলে আমরা কি পেলাম? তখন সঠিক সময় কত? এখানে আমরা কি পেলাম যে এত ঘন্টার জন্য সঠিক সময় 24 ঘন্টা, তাহলে একে কত আর 89 ঘন্টায় কত? 90 পেলাম। তো তখন সঠিক সময় কত হবে? নব্বই ঘন্টা যদি হয়, চতুর্থ দিনে ঘড়িতে রাত্রি 10টা দেখালে তখন সঠিক সময় কত? 90 ঘন্টা। আচ্ছা, রাত্রে 10টা যখন দেখাচ্ছিল তখন কিন্তু তার 89 ঘন্টা হচ্ছিল, তাই না? রাত্রি 10টা যখন ছিল তখন তার 89 ঘন্টা। তো যখনই 90 ঘন্টা হলো তাহলে রাত্রি কটা বাজবে? 11টা বাজবে, তাই না? 1 ঘন্টা যোগ করলেই তো 90 ঘন্টা হচ্ছে, তাহলে 11টা বাজবে। বোঝা গেল বিষয়টা? নেক্সট অঙ্ক, এ এবং বি এর মাসিক বেতনের অনুপাত 2:3 আর বি হচ্ছে 3, 2:3। এটা মাসিক বেতন। যদি তাদের প্রত্যেকের বেতন মাসিক 300 টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ 2x প্লাস 300 বাই 3x প্লাস 300, তাহলে তাদের অনুপাত হয়, নতুন অনুপাত হয় 13:19। তাহলে এর মাসিক বেতন কত? এটা সলিউশন করতে হবে। তাহলে 19 দোকানে 38x, 3 19 57 ইকুয়াল টু 3 13 39x আর 3 13 3900। এটা এই পাশে আসলে মাইনাস এক্স, এটা ওই পাশে গেলে 5700 বিয়োগ করতে হবে, 5700 থেকে বিয়োগ করতে হবে। x সমান সমান 1800, তাই না? x সমান সমান 1800। তাহলে এর মাসিক বেতন কত? 18 দোকানে 36, এর হচ্ছে 2 অনুপাত, তাহলে 2 গুণ করে দাও, 3600 টাকা। নেক্সট অঙ্ক, একটি শ্রেণীর প্রথম পদ ও দ্বিতীয় পদ ব্যতীত, অর্থাৎ প্রথম পদ আর দ্বিতীয় পদ ব্যতীত মানে ছাড়া, এই দুটো ছাড়া, এই দুটো বাদ দিয়ে প্রত্যেক পদ হলো পূর্ববর্তী পদের সমষ্টির সমান। যদি প্রথম পদ 2 হয় তাহলে দ্বিতীয় পদটা কত ধরবো? x ধরবো। যদি প্রথম পদ 2 হয় এবং ষষ্ঠ পদ 26 হয় তবে সপ্তম পদটি হবে। প্রথমের কন্ডিশন, শ্রেণীর প্রথম পদ ও দ্বিতীয় পদ ব্যতীত, এই দুটো পদ, প্রথম পদ 2 বলেছে, দ্বিতীয় পদ আমরা x ধরলাম, এই দুটো ছাড়া, তাই না, ব্যতীত প্রত্যেক পদ হলো পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান। পূর্ববর্তী দুটি পদ সমষ্টির সমান। তাহলে প্রথম পদ 2, দ্বিতীয় পদ x, এই দুটো বাদ দিয়ে এবার প্রত্যেক পদ হলো পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান। তাহলে এই দুটো, এটা পূর্বে, এটাকে যদি যোগ করি তাহলে 2 প্লাস এক্স, তাই না? এটা তৃতীয়। এবার এটা যোগ করলে চতুর্থ আসবে, অর্থাৎ 2x প্লাস 2, তার সাথে এটাকে এক লাইনে করলে বেস্ট হয়, অর্থাৎ প্রথমটা 2, তারপর একটা x, এই দুটো যোগ করলে এটা তৃতীয় হবে, এটা তৃতীয় হবে। এটা যোগ করলে এটা চতুর্থ হবে এখানে, ঠিক আছে? এটা যদি যোগ করি অর্থাৎ 2 প্লাস 2x, এটা চতুর্থ, এটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, চতুর্থ। এবার আরেকটা হবে এই দুটো মিলে পঞ্চম, অর্থাৎ 4 প্লাস 3x, এটা পঞ্চম। এটা মিলে আবার ষষ্ঠ, এটা মিলে হলো পঞ্চম, আবার এটা মিলে হবে ষষ্ঠ, অর্থাৎ 6 প্লাস 7x,
সরি 6+5x, এটা ষষ্ঠ, তাই না? এই ষষ্ঠটাই বলে দিয়েছে 26, এটা ষষ্ঠ কিন্তু ষষ্ঠটাই বলেছে 26। প্রথম পদ 2 বলেছে, দ্বিতীয় পদ x, এবার বলছে পূর্ববর্তী পদের যোগফল এটা, আবার এটা মিলে এটা, আবার এটা মিলে এটা, আবার এটা মিলে এটা, এরকম। বোঝা গেল? তো ষষ্ঠম পদ বলেছে এত, অর্থাৎ 5x = 20, x = 4, x = কি পেলাম আমরা? 4 পেলাম। তাহলে প্রশ্নটাতে বলেছে শেষে কি, তবে সপ্তম পদটি হবে কত? তো সপ্তম পদ, এটা তো ষষ্ঠ, তাই না? 1 2 3 4 5 6, তো সপ্তমটা কি হবে? এটা যোগ এটা, তাহলে এটা যোগ করলে 10, আর এখানে হচ্ছে 8x, তাই না? x এর মান আমরা 4 পেয়েছি, তাহলে 4 8 এখানে কত হবে? 32, তাহলে যোগ করলে হবে 42। সপ্তম পদ এটা 42। নেক্সট অঙ্ক, 2 প্রকার চা 5:3 অনুপাতে মিশ্রিত করা হলো। 5:3 অনুপাতে মিশ্রিত করা হলো। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 240 টাকা, 5 কেজি। দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 360 টাকা প্রতি কেজি। মিশ্রণটির প্রতি কেজি কত টাকা দরে বিক্রয় করলে শতকরা 20% লাভ হবে? তাহলে 5 কেজির যেটা, সেটা হচ্ছে 240 টাকা করে কেজি, 5 কেজি, তাই না? কত হবে? 1200 টাকা। পরেরটা 3 কেজি, যার ওজন যার কেজি হচ্ছে এত টাকা করে কেজি, 360 টাকা। তাহলে এটা কত টাকা হচ্ছে? 3 6 18, 1 3 3 10, 1080 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে? 8 কেজির দাম, এটা যোগ করলে 8 কেজি, তাহলে টোটাল 8 কেজির দাম হচ্ছে 2280 টাকা। এই 2280 টাকাকে 20% লাভে বিক্রি করবে বলে দিয়েছে। তাহলে 20% লাভে যদি বিক্রি করি, তাহলে এটা বিক্রয় মূল্য, এই 8 দিয়ে আবার ভাগ করলেই প্রতি কেজির দাম পেয়ে যাব, তাই না? এখানে কি পাচ্ছিলাম? এখানে পাচ্ছিলাম বিক্রয় মূল্য টোটালটা 20% লাভে, তাকে যদি আবার 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি কেজির দাম পেয়ে যাব। এটাই বলেছে, এটা সলিউশন করতে হবে, তাই না? 8 দুগুণে 16, 6 8 48, তাহলে 26 × 12, 26 দুগুণে 52, 26 × 26। কি হবে? কি করলাম? 8 দুগুণে 228 টাকা, 2280 টাকা না? 2280 টাকা, তো ঠিক আছে, 2280 টাকা। তাহলে 8 দুগুণে 16, 17 19 20 21, ওহো, তো অনেক বেশি হয়ে গেল, কাটাকাটি হয়নি। এটা কাটাকাটি করলে 0 0 কেটে গেল, ঠিক আছে। 3 4 12, 4 দুগুণে 8, 1 1 4, তাহলে হবে 3 4 12, 1 3 1 3 1 4, 3 3 342 টাকা, তাই না? 342 টাকা প্রতি কেজি। নেক্সট অঙ্ক বলেছে, বিধানসভার নির্বাচনে কোন কেন্দ্রে 2 জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে ভোট দাতাগণের 4% ভোটদানে বিরত ছিলেন। ভোট দাতাগণের, ধরে নিলাম টোটাল ভোটদাতা ছিল এক্স, এই এক্স এর 4% ভোট দেয়নি, এক্স এর 4% ভোট দেয়নি, বিরত। এবং 2 জন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোট দাতাগণের 52% ভোট লাভ করে। সমস্ত দাতাগণ কতজন? এক্স জন। সেই সমস্ত দাতাগণের 52%, অর্থাৎ 52x/100, একজন এত ভোট পেয়েছে। এই ভোটটা পেয়ে প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে পরাজিত করে। তাহলে এই টোটাল ভোটের যদি 52% একজন পায়, তাহলে টোটাল ভোটের আরেকজন কত পার্সেন্ট পায়? 44%। কারণ 52% নিয়ে নিলে 100% থেকে, তাহলে আরেকজন পায় টোটাল ভোটের 44%। তাহলে একজন পেল এত ভোট, আরেকজন পেল এত ভোট। এই দুটো ভোটের মধ্যেই তো হার জিতের পার্থক্য হবে, তাই না? তো মাইনাস সমান সমান 500 ভোট, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাচ্ছি 8x/100 = 500 ভোট। টোটাল ভোট দিয়েছিল কত? 4% বাদ ছিল, তার মানে টোটাল ভোট দিয়েছিল 96/100। টোটাল ভোট কিন্তু এটা দিয়েছিল, 4% বিরত ছিল। এক্স জন ছিল টোটাল ভোট, তার 96% দিয়েছিল ভোট, 4% বাদ দিয়ে। ক্লিয়ার? এবার আমরা সলিউশনে যাচ্ছি। ইন্টু 100/8 যদি করি, 4 দুগুণে 8, 4 25 100,
250, 25 25 625 এক্স এর মান, অর্থাৎ টোটাল ভোট দিয়ে ভোটাররা ছিল 6250 ভোটার ছিল টোটালে, দিয়েছিল কত, শেষে চেয়েছে যে এই যে কত ভোট দিয়েছিল কতজন, তার মানে 96% দিয়েছিল। তাহলে এক্স এর এটাই তো এক্স এর মান, তাহলে এর 96% দিয়েছিল ভোট, তাহলে ভোটটা পেয়ে যাব। কত ভোট দিয়েছিল, 5 125 625, 5 দুগুণে 10, 48 দুগুণে 96, তাহলে 125-এর সাথে 48 গুণ করলেই পেয়ে যাবো। 5 8 40, 4 8 দুগুণে 16, 4 20, 2 8 1 8, 2 10, 4 5 20, 2 4 দুগুণে 8, 2 10, 1 4 4 5, 6000 ভোট দিয়েছিল। 4% বাদ মানে 250 জন বাদ, ঠিক। নেক্সট অঙ্ক, একটি ট্রেন 60 কিমি/ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল। কলকাতা থেকে আসানসোল গেল 60 কিলোমিটার/আওয়ার এবং আসানসোল থেকে আবার ফিরে আসলো 40 কিলোমিটার/আওয়ারে, গড় গতিবেগ পাতি অঙ্ক। কারণ একই দূরত্ব গেছে, আবার এখান থেকে সেম দূরত্ব, তার জন্য গড় গতিবেগ হচ্ছে 2ab/a+b, অর্থাৎ 2 × a কে 60 ধরো, বি কে 40 ধরো, এবং এ বি মানে 40 আর 60-এর যোগফল 100। এটা কাটো, 4 4 24, 24 দুগুণে 48। অনেকবার এসছে অঙ্কটা পরীক্ষায়। নেক্সট অঙ্ক, একটি স্তম্ভের 1/3 কালো রং করা হলো, 1/3 ব্ল্যাক। একটি স্তম্ভের 1/3 ব্ল্যাক, অর্থাৎ টোটাল যদি 1 অংশ হয় তার 1/3 ব্ল্যাক, তাহলে বাকিটা কত, বাকিটা 2/3, বাকি অংশের 5/11 অংশ, অর্থাৎ বাকিটা এটা। তাহলে 1/3 হচ্ছে ব্ল্যাক, বাকিটা 1 অংশ থেকে বাদ দিলাম এটা, এর 5/11 অংশ অর্থাৎ 10/33, এটা হচ্ছে লাল রং। বাকিটা কত, বাকিটা এই 2/3 থেকে 10/33 বিয়োগ করলে বাকিটা পাবো, আবার বাকিটা হচ্ছে 12/33, অর্থাৎ 3 4 12, 3 11 33। বাকিটা এটা, এই বাকিটা সাদা রং করা হলো। যদি সাদা অংশের দৈর্ঘ্য 60 ফুট হয়, অর্থাৎ এই যে এটার অংশ, এটা সমান সমান 60 হয়, তাহলে স্তম্ভের উচ্চতা কত, তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাবো না। 4 15 60, 15 11 হচ্ছে 165, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 1 অংশ সমান সমান 165। নেক্সট অঙ্ক, আনারসের দাম প্রত্যেকটি 7 টাকা। আনারসের প্রত্যেকটির দাম হচ্ছে 7 টাকা, এবং তরমুজের দাম প্রত্যেকটি 5 টাকা। তরমুজের দাম প্রত্যেকটি 5 টাকা। এই করে এক ব্যক্তি উভয় প্রকার ফল কিনে 38 টাকা খরচ করেছে। তাহলে আনারস কটা কিনেছে, অপশন ট্রাই করতে হবে, অপশন ছাড়া উপায় নেই। 7 × 4টা ধরবো আনারস, ঠিক আছে, কারণ অপশন এমন ধরবে একটাই উত্তর বেরোবে। যদি 7 টাকা করে 4টা আনারস কেনে, তাহলে সে পাচ্ছে 28 টাকা, আর 5 টাকা করে সে 2টো তরমুজ কিনলো, পেয়ে গেল লাগলো তার 10 টাকা। টোটালে দেখো 38 টাকা খরচা করেছে, তার মানে আনারস সে 4টা কিনেছিল আর তরমুজ কিনেছিল 2টো। আর বাকি কোনো অপশনই, যদি এখানে তরমুজ বলতো তাহলে 2 উত্তর হতো, আনারস বলেছে যেহেতু তাহলে 4 উত্তর। বাকি তুমি অপশন ট্রাই করো, হবে না, তো উত্তর হচ্ছে 4। নেক্সট অঙ্ক, কতিপয় ব্যক্তি স্থির করলেন তারা যতজন আছেন, কতজন আছেন, x জন আছেন, প্রত্যেকে তত টাকা ব্যয় করবেন। প্রত্যেকে যদি তত টাকা ব্যয় করে, তাহলে টোটাল টাকা মোট 75 69 টাকা পেয়েছে, অর্থাৎ x² সমান সমান, এটাই কিন্তু অঙ্ক। এটাকে কি করতে হবে, বর্গমূল বের করতে হবে। তাহলে বর্গমূল বের করতে গেলে জোড়া জোড়া করি, তাই না? কতবার দিব, 75-এর মধ্যে জোড়া জোড়া নিতে হবে। 8 দিয়ে, 8 8 64, নামলো কত, 1, এখানে নামলো 1, ছোট 11 হলো, 8-এর ডবল নিতে হবে 16, কিন্তু হয়ে গেল ছোট, কিন্তু এই দুটো, এই জন্য এই জোড়াও নামবে, হয়ে গেল। এবার কতবার দিব, এবার যদি আমরা 7 বার দিই, দেখো এককের অঙ্ক 9 আছে, তাই না, তাহলে এখানে 7 দিয়েই গুণ করতে হবে। 7 7 49, 4
6 7 42, 4 46, হাতে 4, 7 7 4 11 হয়ে গেল। তাহলে মিলে গেল। তাহলে এখানে উত্তর কত হবে? 87, বর্গমূল হচ্ছে 87। নেক্সট অঙ্ক, 11টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার যোগফল 253। 11টা সংখ্যা অযুগ্ম মানে বেজোড় সংখ্যা, তাদের যোগফল 253। তাহলে 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণে 22, 3 11 33। এই যে মানটা পেলাম 23, এটা মাঝের সংখ্যা, তার আগে নিতে হবে 5টা, পরে নিতে হবে 5টা, এটা মিলে 11টা হয়ে যাবে। তাহলে আগের 5টা বেজোড় সংখ্যা নিতে হবে, বলে দিয়েছে অযুগ্ম। তাহলে আগেরটা কত? 21, তারপরে তার আগে 19, তার আগে 17, তার আগে 15, হয়ে গেল 1 2 3 4। আরেকটা যাবে তার আগে 13, 5টা এখানে হবে 25, 27, 29, 31, কটা হলো? 1 2 3 4, আরেকটা 33, হয়ে গেল 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এদের যোগফল এত। এবার যা বলবে তাই করতে হবে। এবার কি বলেছে? এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা এই যে 13, এই যে এই পাশে সব থেকে ক্ষুদ্রতম 13। নেক্সট অঙ্ক, 1/4, 1/3, 2/5, 3/7 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের অন্তর্ফল কত? 1/4, 1/3, 2/5 আর 3/7, এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা? তাহলে আমরা দুটো করে আগে করি। অ্যাকচুয়ালি যদি আমরা এই পদ্ধতিতে করি, কোনাকুনি গুণ করে 3 3 9, 3 1 3 4 4, তাহলে কোনটা বড়? 1/4 নিলাম, এটা বড় হয়ে গেছে, তার মানে 1/3 বড়। এই পাশে এসছে না এটা, এই যে গোনাগুনি উপরে যাবে, উপরে, ঠিক আছে, উপরে যাবে 4, তার মানে এটা বড়। এটা বড় পেয়ে গেলাম। তাহলে এর সাথে যদি আবার এর তুলনা করি, কোনাকুনি 5 1 5, 3 2 6, তাহলে এটাও বড়। এর থেকে কিন্তু এটাও বড় হয়ে গেল এটা। তাহলে এটার সাথে যদি এটা করি সমান সমান দিয়ে কোনাকুনি, এটা 7 2 14 আর 3 5 15, এটাও কিন্তু বড় হয়ে গেল। তাহলে সব থেকে বড় আর ছোট, তাহলে সব থেকে বড় এটা, সব থেকে ছোট এটাই থেকে গেছে, দেখো 1/4, তাই না? কারণ এইভাবে সব বড় বড়ই আছে এইভাবে। তাহলে সব থেকে বড় এটা, সব থেকে ছোট কিন্তু এটাই। এটা যদি না করে না বুঝতে পারো, তাহলে ভাগ প্রক্রিয়ায় করবে, ঠিক আছে, ভাগ করে নিবে। 4 দিয়ে 1কে ভাগ করবে, 3 দিয়ে 1কে ভাগ করবে, 2.2 এরকম আসবে, 0.3, 0.4, এখানেও 4 7 28, এখানেও 0.4 আসবে, কিন্তু তারপরেও আসবে, 28 যাবে, 30-এর মধ্যে 28 যাচ্ছে, তারপরেও 20 7 2 14 42 চলে আসবে। তার মানে ভাগ প্রক্রিয়া তুমি করতে পারো, ঠিক আছে। তো পেয়ে গেলাম আমরা। তাহলে সব থেকে বড় হচ্ছে 3/7 আর সব থেকে ছোট হচ্ছে এটা। এটার অন্তর্ফল লসাগু কত? 28, 3 4 12 মাইনাস 7, অর্থাৎ 5/28 হচ্ছে অ্যান্সার। ভাগ প্রক্রিয়া করলে সব থেকে ভালো হবে, কারণ এটা অনেকে বুঝতেই পারবে না, না বুঝলে ভাগ করে নিবে। নেক্সট অঙ্ক, একটি চৌবাচ্চা প্রথম নল দ্বারা 2 ঘন্টায় জল পূর্ণ হয়। ধরি এ নল 2 ঘন্টায় জল পূর্ণ করে, এ করে পূর্ণ, আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চার জল 3 ঘন্টায় বেরিয়ে যায়। বি নল 3 ঘন্টায় খালি করে, এ ভরে, এ খালি করে। নল দুটি পালা করে পরপর 1 ঘন্টা করে খোলা থাকলে 1/1 চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে দুই হচ্ছে 2 ঘন্টা লাগে এর ভরতে, 3 ঘন্টায় খালি করে, এদের লসাগু কত? 6, তাহলে 3 2 6, 3 2 6, তাহলে এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2, এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2। প্রথম আমি একে চালালাম 1 ঘন্টা, 1 ঘন্টায় সে কত ভরবে? এ 3 ইউনিট ভরবে, ক্ষমতা 3, 3 1 3, ক্ষমতার সাথে টাইম গুণ করলে ইউনিট হয়ে যাচ্ছে, কত ইউনিট? টোটাল কিন্তু 6 ইউনিট, তাই না? এরপরে 1 ঘন্টা চলার পর বন্ধ, বি চলবে, বি 1 ঘন্টায় 2 খালি করে দিল, তার মানে 1 ঘন্টায় এ 3 ভরে নিল, আর 1 ঘন্টায় বি, পরের ঘন্টায় বি 2 খালি করে দিল। এ 3 ভরে গেল, বি এসে 2 খালি করে দিয়ে গেল। তাহলে 2 ঘন্টা আলটিমেটলি একই ভরছে, 2 ঘন্টায় একই ভরতে পারছে।
এইবারই রোটেশন হবে, এটাই রোটেশন হবে। 2 ঘন্টায় 1 ভরবে, আবার 2 ঘন্টায় 1 ভরবে, আবার 2 ঘন্টায় 1, আবার 2 ঘন্টায় 1, আবার 2 ঘন্টায় 1, চলতে থাকবে। টোটাল ইউনিট কত? 6 ইউনিট। 1 2 3 4 5 এই অবধি কিন্তু এ বি দুইজনই আছে। এবার কিন্তু এ আসবে, তাহলে অ্যাকচুয়ালি টাইম লাগলো কত? 10 ঘন্টা। এবার এ আসবে, কত ইউনিট কাজ বাকি আছে? 1 ইউনিট কাজ বাকি আছে। কে ভরবে? এ। 1 ইউনিট কাজ তো ভরেই দিবে, তাই না? তাহলে 1/3, ক্ষমতা 3, 1 ইউনিট কাজ বাকি আছে। টাইম কত লাগবে? 10 ঘন্টা। এই জায়গাটা মিনিট করে দিতে হবে, অর্থাৎ 10 ঘন্টা 20 মিনিট। 10 ঘন্টা 20 মিনিট লাগবে ভরতে। নেক্সট অঙ্ক, 10টা এবং 11টার মধ্যে কোন সময়ে একটি ঘড়ির দুটি কাঁটা একে অপরের বিপরীত থাকবে? এটা একটা ঘড়ি, এটা 12টার টাইম, এটা 6টা। বিপরীত মানে যখন ঘন্টার কাঁটা 6-এ, তখন মিনিটের কাঁটা কিন্তু 12তে থাকবে, তাই না? ঘন্টার কাঁটা যদি 6-এ থাকে, বিপরীত হয়ে আছে দেখো, ঘন্টার কাঁটা 6-এ, মিনিটের কাঁটা 12তে থাকবে, তবেই তো বিপরীত, তাই না? বিপরীত থাকলে এর মধ্যে কত মিনিটের পার্থক্য? এই পর্যন্ত 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের পার্থক্য, তাই না? এই পাশেও 30 মিনিট, টোটাল 60 মিনিট। তো অঙ্কতে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 5t প্লাস মাইনাস, এখানে কত লিখবো? যখন এরকম বলবে বিপরীত, তখন 30 মিনিটের ডিফারেন্স হয়, তাই না? তখন কত ডিফারেন্স হয়? 30 মিনিটের। বিপরীত বললে 30 মিনিটের ডিফারেন্স হবে। এখানে 30 লিখবে, ব্র্যাকেট ক্লোজ, 12/11। বিপরীত বললে। এবার যদি বলে যে কখন সমকোণ হবে, এখানে 12, যখন 9টা বাজবে, 9টা বাজবে, তখনই তো সমকোণ হবে, তাই না? 9টা বাজলে সমকোণ হবে। এটা ঘন্টার কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা, এটা ঘন্টার কাটা, এটা মিনিট। সমকোণ যদি হয় তাহলে কত মিনিটের পার্থক্য? এখান থেকে এখানে 15 মিনিটের পার্থক্য, এখান থেকে এখানে 30 মিনিটের পার্থক্য। বিপরীত বললে হয়ে যাবে 30 মিনিটের, আর সমকোণ বললে হয়ে যায় 15 মিনিটের। এই 30-এর জায়গায় 15 লিখতে হবে তখন, যে কখন সমকোণ হবে যদি বলে, তাহলে তখন এটা লিখতে হবে 5t প্লাস মাইনাস 15, একই সূত্র, 12/11। এবার প্লাস মাইনাসের বিষয়টা, কখন কি করব? প্লাস মাইনাস নিব, কখন প্লাস নিব, কখন মাইনাস নিব? যখন টি গ্রেটার দেন 6, এটাও সূত্রের মধ্যে, টি গ্রেটার দেন 6, তখন আমরা মাইনাস নিব। যদি টি এর মান 6-এর থেকে বেশি হয়, তাহলে চিহ্ন মাইনাস হবে। এবং যখন টি ছোট হবে 6-এর থেকে, তখন আমরা প্লাস নিব। এই জায়গাটা দেখো, বলেছে 10টা থেকে কটার মধ্যে? 11টার মধ্যে, তাই না? 10টা থেকে 11টার মধ্যে, তার মানে 10টাই কিন্তু টি এর মান। প্রথম যেটা 10, ওটাই টি এর মান। তার টি তো বড়, 6-এর থেকে 10 বড় না, তখন আমরা এই জায়গাটা মাইনাস নেব। আর যদি 5টা থেকে বলতো, তাহলে 5 তো 6-এর থেকে ছোট, তখন আমরা এই জায়গাটা প্লাস নেব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এই জায়গাটা কি লিখবো? 5 × 10 - 30 × 12/11। এই যে 5 × 10 = 50, 30 বাদ দিলে 20 × 12/11, 12 × 24, 240-কে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 × 2 = 22, এটা নামলো 20/11। তাহলে 10টা বেজে এখানে নামলো কত? 20। তাহলে এই জায়গাটা এগারো দিয়ে ভাগ করলাম, তার মানে 22 পূর্ণ 20/11। কি লিখলাম? 22 লিখলাম কেন? তাই তো, 11 × 2 = 22, 20 নামলো, 11-কে 11, 21 পূর্ণ 9/11,
অর্থাৎ 10টা বেজে 21 পূর্ণ 9/11 মিনিট। এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, কোন বস্তু 19% লোকসানে বিক্রি করার পর, বস্তুর দাম ছিল 100%, 19% লোকসানে বিক্রি করেছে, মানে সে 81% বিক্রি করেছে। বিক্রি করার পর বিক্রয় মূল্য 162 টাকা বর্ধিত করায়, অর্থাৎ 81%, তারপরে 162 টাকা বর্ধিত করায়, এক্স ধরলেও চলবে, তাহলে এখানে এক্স ধরতে হবে, এই জায়গাটা এক্স এর 81%। ঠিক আছে, এক্স এর মান পেয়ে যাব। 62 টাকা বর্ধিত করায় 17% লাভ হয়। কিসের উপরে? 100-র উপরে 17% লাভ হয়। এক্স এর উপরে ধরে নাও, তাই না? এক্স এর উপরে ধরে নাও, এক্স এর উপরে 17% লাভ, এটা ধরে নাও, তাহলে এক্স এর মানটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এক্স এর মানটা পেয়ে যাব। এটাকে এই পাশে যদি নিয়ে আসি, এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 117x/100 মাইনাস 81x/100 ইকুয়াল টু 162, তাই না? এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 6 36x/100 ইকুয়াল টু 162। 4 25 100, 4 নং 36, 9 9, 8 নং 72। তাহলে 18-র সাথে 25 যদি গুণ করে দিই, 5 18 90, 18 দুগুণে 36, অর্থাৎ আমরা পাচ্ছি কত? এক্স এর মান 450 টাকা। নেক্সট অঙ্ক, একটি ক্লাবের 30 জন সদস্য ইংরেজি জানে, 30% ইংরেজি জানে, এবং 40 জন সদস্য হিন্দি জানে, 40% হিন্দি জানে। যদি 10% সদস্য উভয় ভাষা ইংরেজি ও হিন্দি জানেন, 10% ইংলিশ প্লাস হিন্দি দুটোই জানে, এটা কিন্তু দুটোই, এরা সব জানে। শেষে বলেছে 48 জন সদস্য ইংরেজি হিন্দি কিছুই জানে না, এটা 48 জন ইংলিশ প্লাস হিন্দি জানে না। এগুলো জানে বলে দিয়েছে, এটা জানে না। তাহলে আমাকে এই টোটালটাকে জানে নাতে কনভার্ট করে নিতে হবে। কি করে? টোটাল আমার 100 ছিল, সেখান থেকে 30 বাদ দিলে আমরা 70% পাচ্ছি ইংরেজি জানে না, কারণ এটা জানে না আছে, তাহলে আমাকে সব জানে নাই আনতে হবে না জানাতে। 100 থেকে 30 বাদ দিলাম 70, 100 থেকে 40 বাদ দিলাম 60, এটা হিন্দি জানে, এবং 10% উভয় বলেছে, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90% উভয় জানে না, উভয় জানে না। এবার ভেনচিত্র রাখতে হবে একটা, উভয়টাকে মিডিলে রাখতে হবে, দুই গোল্লার ভিতরেই আছে, 70% এখানে থাকবে, 60% এখানে। এটা ইংলিশ, এটা হিন্দি, এটা ইংরেজি হিন্দি দুটোই, দুটোর মধ্যেই আছে। টোটাল কিন্তু আমার 100। তাহলে এবার এই 90 থেকে 70 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাচ্ছি কত? 20। এই 90টা যোগ করতে হবে, এর আগেও কিন্তু আমরা করেছি, উভয় যেটা সেটা যোগ করতে হয়, এবং 90 থেকে 60ও বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, প্লাস এটা বিয়োগ করলে 30। এইগুলোর যোগফল দেখো 140, 100 থেকে বাড়তি হয়ে গেছে 140, তাহলে 100 বিয়োগ করে দিতে হবে। অনেক সময় হয় কি যে 100 থেকে কম হয়, তাহলে 100 থেকে বিয়োগ, এখানে যেহেতু বাড়তি হয়ে গেছে তাহলে 140 থেকে 100 বিয়োগ, অর্থাৎ 40 সমান সমান হচ্ছে 48 জন জানে না। তাহলে 1 সমান সমান কত? তাহলে আমার টোটাল ছাত্র ছিল 100 সমান সমান কত? 4 12 48, 120 জন ছিল আমার টোটাল ছাত্র। নেক্সট অঙ্ক, এটা একটা সরল টাইপের, বলেছে 1/3 প্লাস 1/7 ভাগ 1/7 মাইনাস 1/9, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। নিচে আছে 1/3 প্লাস 1/7 ভাগ 1/7 মাইনাস 1/9, এর মান কত? তাহলে আগে আমার ব্র্যাকেটের কাজ, আগে ব্র্যাকেটের কাজটা যদি করি আমরা, এই জায়গাটা 1/7 মাইনাস 1/9,
7 নং 63, তাহলে 9 + 7 অর্থাৎ 2/63 পাচ্ছি এই জায়গাটা। তাহলে আমরা আর এখানে কত পাচ্ছি, এই জায়গাটা কত পাচ্ছি, এটা কাজ করতে হবে। 3 × 7 = 21, তাহলে 7 + 3 অর্থাৎ 10/21 পাচ্ছি এখানে, তাই না? এবার আমরা সাজাচ্ছি 1/3 + 1/7 ভাগ 2/63 বাই এখানে পাচ্ছি 10/21 ভাগ 1/7 মাইনাস 1/9, তাই না? তাহলে এটাকে উল্টে দিলে গুণ হয়ে যাবে এর সাথে, কারণ এটা দিয়ে ভাগ করতে হবে 1/7 কে। তাহলে লিখবো 1/3 যোগ 1/7 গুণ 63/2, আর নিচে লিখবো এটাকে উল্টাই দিতে হবে, এটাকে 1/7 কে। তাহলে 10/21 ইন্টু 7/1 মাইনাস 1/9, তাই না? তাহলে এই জায়গাটা তো কাটাকাটি করা যাবে। 7 নং 63, এখানে 3 × 7 = 21, তাই না? 3 × 7 = 21, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 1/3 প্লাস 9/2, এখানে কত পাচ্ছি, 10/3 মাইনাস 1/9 অর্থাৎ 9 লসাগু, 3 × 10 = 30 মাইনাস 1 অর্থাৎ 29/9। এই জায়গাটা কত পাচ্ছি, 6, 2 প্লাস 3 × 9 = 27, এটা পাচ্ছি উপরের অংশটা, না এটা পাচ্ছি উপরের অর্থাৎ 29/6, আর এটা পাচ্ছি 29/9। উপরে উপরে কাটা, এই 9টা উপরে চলে যাবে, 6টা নিচে, অর্থাৎ এখানেও কাটলে 3/2, অর্থাৎ উত্তর হচ্ছে 3/2। নেক্সট অঙ্ক, 3 বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল। বিল দেওয়ার পর রমেশ সুরেশের দেওয়া অংশের 2/3 অংশ দিল। আগে লিখতে হবে রমেশ সুরেশ দীপ, 3 জন আছে, তাই না? এবার আমাকে সাজাতে হবে। বলেছে সুরেশ দীপের দেওয়া অংশের 1/2 অংশ দিল। সুরেশ দীপের উল্টো দিক থেকে আসতে হবে। দীপ যদি x দেয়, সেই x এর এত অংশ দিল সুরেশ, এটা বলেছে। এবং এর 2/3 অংশ দিল, তাহলে x/2 এর 3/2 অংশ দিল সুরেশ, এটা বলেছে অঙ্ক। সাজিয়ে নিয়েছি আমরা, তাই না? আমরা কিন্তু 2/3 না, 3/2 না, 2/3। তাহলে 2 2 কাটা, অর্থাৎ সুরেশ দিচ্ছে x/3, সরি রমেশ দিচ্ছে x/3, সুরেশ দিচ্ছে x/2, আর দীপ দিচ্ছে শুধু x। শেষে কি বলেছে, সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছিল। তাহলে এটা যোগ করলে তো সম্পূর্ণ বিল পাবো। তাহলে সম্পূর্ণ বিল লসাগু 6, তাহলে 2x + 3x + 6x, টোটাল পাচ্ছি 11x/6। এই 11x এর কত অংশ দিয়েছে সুরেশ, 11 অংশের x/2 দিয়েছে সুরেশ, অর্থাৎ x/2 কতর, এতর, অর্থাৎ 11x/6। এই 6টা উপরে চলে যাবে, তাই না? তাহলে 6x/22x অর্থাৎ 3/11, 3/11 দিয়েছে, 3/11। এটা শেষ অঙ্ক। একজন ব্যাটসম্যান তার 19তম ইনিংসে 98 রান করলে, এই যে 98 রানটা, এটা হচ্ছে 19তম ইনিংসের রান। তাহলে 18তম ইনিংসে কত রান করেছিল, ধরে নিলাম 18তম ইনিংসে গড়ে তার x রান করেছিল, তাহলে টোটাল 18তম রান, এটা 18তম টোটাল রান, তার সাথে যদি 19তম রান যোগ করে দিই, তাহলে এটা টোটালটা হয়ে যাবে 19তম ইনিংসের রান, টোটাল রান। কিন্তু কি বলেছে, তার মোট রানের গড় 4 বাড়লো। কখন, 19তম ইনিংসে যখন 98 রান করলো, তখন তার মোট যে গড় x ছিল তার থেকে 4 বেড়ে গেল। তাহলে এটা টোটাল যদি 19তম ইনিংসের রান, টোটাল রান হয়, তাহলে 19 দিয়েই যদি ভাগ করি, তাহলে 19তম ইনিংসের মানে 19তম ইনিংসে যে টোটাল রানটা, তার গড় পাবো। কিন্তু গড় কি বলেছে, 4 রান বেড়ে গেছে। অর্থাৎ x রান আগে ছিল, 4 রান বেড়ে গেছে, এটা হচ্ছে সমীকরণ। তাহলে 18x + 98 = 19x
4×9=76। এটা এই পাশে আসলে -x, এটা ওই পাশে গেলে 98 বাদ দিতে হবে, অর্থাৎ 22। x এর মান 22, x এর মান আমরা 22 পেলাম। তাহলে সুরেশ বলছি 19তম ইনিংসের পর তার রানের গড় কত? 4 রান অ্যাড করে দিতে হবে না, 4 রান বেড়েছে, তাহলে 26 রান। অঙ্ক কমপ্লিট। ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।